প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য বয়স হয়েছিল ৮০ বছর। বৃহস্পতিবার সকালে বুদ্ধদেবের মৃত্যুর খবর জানান তার সন্তান সুচেতন ভট্টাচার্য। ২০০০ থেকে ২০১১ সাল পর্যন্ত টানা ১১ বছর রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। পাম অ্যাভিনিউয়ের বাড়িতেই তিনি প্রয়াত হন। গত বছর ২৯শে জুলাই আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ভর্তি করানো হয়েছিল দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে। বেশ কয়েকদিন তাকে ভেন্টিলেশন সাপোর্টেও রাখা হয়েছিল। নিউমোনিয়ায় আক্রান্ত ছিলেন। ১২ দিনের মাথায় ৯ই অগস্ট হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন বুদ্ধদেব। দীর্ঘদিন ধরেই গুরুতর শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। অসুস্থতার কারণে শেষ কয়েক বছর ধরে বাড়িতেই বন্দী ছিলেন তিনি। কাল রাত থেকেই হঠাৎই তার আবারও শ্বাসকষ্টজনিত সমস্যা বাড়ে। যদিও তখনকার মতন বাইপ্যাপ দিয়ে তাকে সামলানো যায় এবং আজ সকালেই একটি বেসরকারি হাসপাতাল থেকে চিকিৎসকরা এসে তাকে দেখার কথা ছিল, কারণ হাসপাতালে খুব একটা যেতে চাইতেন না রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। সে কারণেই চিকিৎসকদের তার বাড়িতে আসার কথা ছিল, কিন্তু সকালে প্রাতরাশের পরে আর ডাকলেও সাড়া দেননি বুদ্ধদেব ভট্টাচার্য। আবার ফিরে আসেন আমাদের চিন্তায়। রবীন্দ্রনাথ একটা জায়গায় গানে লিখছেন, বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে শোকবার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। পাম অ্যাভিনিউয়ের বাড়িতে যান মুখ্যমন্ত্রী। বুদ্ধদেব ভট্টাচার্যের হঠাৎ প্রয়াণে আমি শোকাহত। গত কয়েক দশক ধরে ওকে আমি চিনি। অসুস্থ অবস্থায় তাকে দেখতে গিয়েছিলাম। মিরাদি ও সুচেতনকে আমার সহমর্মিতা। আর কি জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শুনুন। এবং সেখান থেকে পার্টি যেভাবে সিদ্ধান্ত নেবে সেইভাবে বাদ বাকিটা ওনারা করবেন এবং ওনার দেহদান করা আছে। আমরা সরকারিভাবে আজকে রাজ্য সরকার ছুটি ঘোষণা করে দিয়েছি। আজকে ফুল ডে ছুটি থাকবে এবং আগামীকাল সসম্মানে রাষ্ট্রীয় সম্মানের সাথে আমরা তাকে শেষ বিদায় জানাতে চাই গান স্যালুটের মাধ্যমে। এবং আমি রবীন্দ্রকে এটাও বলেছি, আপনি পার্টির সাথে কথা বলুন, পিস ওয়ার্ল্ডে না রেখে, যদি আপনারা ভাবেন যে কারণে পিস ওয়ার্ল্ডে রাখা হচ্ছে, বডিটা এমবাইম করে রাখলে 72 আওয়ার্স ইন্ট্যাক্ট থাকে, সেক্ষেত্রে আপনারা রবীন্দ্র সদনেও রাখতে পারেন, নন্দনেও রাখতে পারেন। সেখানে অনেক মানুষ আছেন যারা দেখতে পারেন, কারণ শেষ দেখা তো সবাই দেখতে চায়। এবং তারপরে দল যা সিদ্ধান্ত নেবে, বিধানসভাতেও নিয়ে যেতে বলেছি। স্পিকার সাহেবও ফোন করেছিলেন ওনাদের। কাজেই উনি দীর্ঘদিন বিধানসভার জনপ্রতিনিধি ছিলেন, মুখ্যমন্ত্রী ছিলেন, লিডার অব দ্য হাউস, এবং তাছাড়াও অনেক ডিপার্টমেন্টের মিনিস্টার ছিলেন দীর্ঘদিন। কাজেই ওনার মৃত্যুটা রাজ্যের পক্ষে একটা বড় লস। ওনার সাথে আমার অনেকবার কথা হয়েছে, দেখা হয়েছে। উনি যতবার হসপিটালে ভর্তি হয়েছেন আমরা দেখতে গেছি এবং সবসময় উনি সুস্থ হয়ে ফিরে এসেছেন, এটা আমাদের কাছে বড় প্রাপ্য ছিল। ওনার মৃত্যুর বয়স হয়তো হয়নি, কিন্তু যেহেতু ওনার একটা প্রবলেম ছিল, শ্বাসকষ্ট হতো। আজ সকালেও বৌদি বললেন যে ব্রেকফাস্ট করেছেন, ব্রেকফাস্টের পরেই শ্বাসকষ্টটা হয়ে হঠাৎ চলে গেছেন। কাজে আমি তার পরিবারবর্গ, মীরা বৌদিকে, সুচেতনা, তার সন্তানকে, আমার দলের সকলকে, সিপিএম দলের, বামফ্রন্টের সকলকে, সহ নাগরিক সকলকেই আমাদের শ্রদ্ধা এবং সমবেদনা জানাচ্ছি। ওনার জীবনে অনেক কন্ট্রিবিউশন আছে, সেটা ডিটেলস আলোচনা এখানে করার জায়গা নয়। আসুন আমরা প্রার্থনা করি। তিনি পার্থিব জগৎ থেকে বিদায় নিয়েছেন, কিন্তু মানুষের জগতে বিচরণ করবেন। একটা মানুষ মরে গেলে তার জীবন শেষ হয়ে যায় না, তাকে মানুষ মনে রাখে তার কাজের মধ্যে দিয়ে। তার আত্মা শান্তি পাক, বারবার তিনি ফিরে আসুন এই বাংলার মাটিতেই। আমি এটুকু বলে আপনাদের সকলকে নমস্কার জানাচ্ছি। আজকে আমার ঝাড়গ্রাম যেতে হবে, যেহেতু আমার ঝাড়গ্রামে কালকে ওয়ার্ল্ড ট্রাইবাল ডে প্রোগ্রাম করা আছে। না গেলে ওরা সেন্টিমেন্ট নেবে, না হলে অন্য প্রোগ্রাম হলে আমি ক্যান্সেল করতে পারতাম। আর এই খবরটা শুনে আমি এতটাই টেন্স হয়ে গেছিলাম, দেখুন হাতটা পুরো ঘুষে গিয়ে পুরো গলগল করে রক্ত বেরিয়েছে।
তার মধ্যে আমি নিজেই মানে কিরকম একটা লাগছিল। ফলে আমি এখন বাড়ি ফিরে যাব, ওখান থেকে তারপরে কিছুক্ষণ বাদে চান টান করে তারপরে আমি ঝাড়গ্রামে যাব। আমি ফিরহাদ হাকিম, সিপি, ডিজি, সিএস সকলকে ইনস্ট্রাকশন দিয়ে গেলাম, এবং ববি আর অরূপ সারাক্ষণ থাকবে, টোটাল টেক কেয়ার করবে। যা যা প্রয়োজন দলের পক্ষ থেকে ওরা মিছিল করে নিয়ে যাবে, যখন দেখবে যেন কোনো অসুবিধে না হয়, পুলিশ যেন ঠিক মতো ব্যবস্থা করে সব কিছু, যাতে কোনো রকম কোনো অসুবিধে না হয়। আমি এটুকু বলে আপনাদের সাংবাদিকদের, সংবাদ মাধ্যমকে সকলকে আমার অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। ব্যক্তিগত অনেক কথা আছে, কিন্তু সেটা আজকে বলার দিন নয়, কখনো সময় পেলে নিশ্চয়ই বলবো। আজকের দিনটা এই সময় তাদের পরিবারের পাশে দাঁড়ানোর দিন, এবং দল হারিয়েছে তাদের নেতাকে। আমি অন্য দল করলেও তাদের দলের সাথেও আমার সম্পূর্ণ সমবেদনা থাকবে। না, আমি যখন আসতাম, যতদিন তিনি ভালো ছিলেন, তিনি অনেক গল্প করতেন, অনেক কথা বলতেন, সেগুলো ব্যক্তিগত লেভেলে। আমি সেসব কথা বাইরে আনতে চাই না। আমার সাথে দেখা হয়েছে সিঙ্গুর আন্দোলনের পরে, গোপাল গান্ধী যখন গভর্নর ছিলেন, একটা সুন্দর পরিবেশে আলোচনা হচ্ছিল। গোপাল গান্ধী তখন জিজ্ঞেস করলেন, আচ্ছা বলুন তো, ভরা থাক গানটার অন্তরাটা কি? উনিও বসেছিলেন, আমিও বসেছিলাম। আমি তখন বলেছিলাম, যে পথে যেতে হবে সে পথে তুমি একা, নয়নে আধার রবে, ধ্যানে আলোক রেখা। এই ঘটনাগুলো আমার মনে পড়ে। 92-তে যখন দাঙ্গা হয়, আমি ছুটে গিয়েছিলাম মহাকরণে, আমার কিছু দরকার আছে কিনা সাহায্য। আমি যখনই কোনো পরিস্থিতি দেশে বা রাজ্যে হয়েছে যেটা রাজনীতির ঊর্ধ্বে থেকে শান্তি রক্ষা করার জন্য, সেটা আমি সবসময় করেছি। এবং আপনাদের সকলকে বলবো, যেভাবে শান্তি রক্ষা করছেন আপনারা, সেইভাবে শান্তির সাথে, শ্রদ্ধার সাথে শোক জ্ঞাপন করুন। প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন শোক প্রকাশ করেছেন, পাশাপাশি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও তিনি বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে শোক প্রকাশ করে টুইট করেছেন। এই সমস্ত বিষয়গুলো নিয়েই আমরা আজকে বুদ্ধদেব ভট্টাচার্যর স্মৃতিচারণ করছি। আমাদের সঙ্গে রয়েছেন নিউজ রুম থেকে কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিসদা, আপনার কাছে আসবো, জানতে চাইবো, যেহেতু আপনার দীর্ঘ এই যে সাংবাদিকতা জীবনে বুদ্ধদেব ভট্টাচার্যকে একজন রাজনৈতিক বুদ্ধদেব ভট্টাচার্য, একজন ব্যক্তি বুদ্ধদেব ভট্টাচার্য, একজন প্রশাসক বুদ্ধদেব ভট্টাচার্য, একজন সাংস্কৃতিক মনস্ক বুদ্ধদেব ভট্টাচার্যকে কিভাবে ব্যাখ্যা করবেন? দীর্ঘ রাজনৈতিক জীবন বুদ্ধদেব ভট্টাচার্যর, এবং দিনের শেষে তিনি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং রাজনীতিক হিসেবেই পরিচয় বহন করে চলবেন, প্রধান পরিচয় বহন করে চলবেন। কিন্তু প্রায় 4.5 দশক তার কাছাকাছি বা কখনো দূরে আমি থেকেছি। আমি দেখেছি যে বুদ্ধদেব ভট্টাচার্য ঠিক যেভাবে একজনকে পোড় খাওয়া রাজনীতিক বলে বর্ণনা করা হয়, তিনি মোটেই তা ছিলেন না। তিনি ছিলেন কিছুটা কবি প্রকৃতির মানুষ। তার পিতামহ একজন খুব সুলেখক ছিলেন, এবং অনেক বছর আগে, প্রায় 100 বছর আগে, তিনি পুরোহিত দর্পণ বলে একটি জনপ্রিয় গ্রন্থ লিখেছিলেন, যা আজকেও পুরোহিতরা ঘরে রাখেন। তার বাবা ছিলেন প্রকাশক, এবং এই যে বংশের একটা ধারা, চর্চা, লেখাপড়া, গান, নাটক, এই নিয়ে বুদ্ধদেব ভট্টাচার্য প্রেসিডেন্সিতে যখন বাংলা পড়তে গেলেন, তখন তার চোখে রাজনীতিক হওয়ার থেকেও হয়তো ছিল অন্য কোনো স্বপ্ন, লেখক হবেন, নাট্যকার হবেন বা কবি হবেন। কিন্তু দৈবের নানা অচেনা টানাপোড়েনে শেষ পর্যন্ত তিনি জড়িয়ে গেলেন রাজনীতিতে। 1977 সালে যখন কাশীপুর বেলগাছিয়া কেন্দ্র থেকে
বিধায়ক হয়ে গেলেন বুদ্ধদেব ভট্টাচার্য, তাকে মন্ত্রিসভায় নেওয়া হলো, জ্যোতি বসুর মন্ত্রিসভায়। তারপর থেকে তার এই যে পড়াশুনোর নিবিড় চর্চা এবং নানান সাংস্কৃতিক বিষয়ে আগ্রহ, সেগুলোর সময় কিছুটা কমে গেল বটে, কিন্তু সারা জীবন ধরে তিনি এই চর্চার মধ্যে থেকেছেন। আমি এই কথাটা বলতে চাইছি এই কারণে যে পোড় খাওয়া রাজনীতিকরা আবেগকে তেমন গুরুত্ব দেন না, কিন্তু 1993 সালে তৎকালীন বামফ্রন্টের দারুণ দাপটের মধ্যে হঠাৎ করে তিনি পদত্যাগ করে চলে এলেন মন্ত্রিত্ব থেকে। কেন? তার নাকি কোনো একজন শীর্ষ আমলার সাথে কিছুটা মতবিরোধ বা কথা কাটাকাটি হয়েছিল। হয়তো শেষ পর্যন্ত আমলার মতটি সরকারের শীর্ষ অবস্থান থেকে সমর্থিত হয়েছিল, তিনি চলে এলেন। কেউ করে না সিপিএমে, এরকম কেউ করে না যে সিপিএমে থাকতে চায়, কিন্তু বুদ্ধবাবু করলেন। এবং একটি সংবাদ মাধ্যমের সম্পাদককে তিনি দু একটি কথা বললেন যে তিনি পদত্যাগ করেছেন, তারপর দিন কাগজে কাগজে ছয়লাভ। কিন্তু অনেকে ভাবলেন বুদ্ধদেব ভট্টাচার্য কি তাহলে সিপিএম ছাড়বেন? বুদ্ধদেব ভট্টাচার্য সেই দিনগুলোতে বলেছিলেন যে আমি সিপিএম আর আমার মধ্যে কোনো ফারাক করি না, আমি সিপিএম, সিপিএমই আমি, সুতরাং দল ছাড়ার কোনো প্রশ্ন নেই। ওখানে মন্ত্রিসভায় কাজ করতে গিয়ে সমস্যা হয়েছে, মন্ত্রিত্ব ছেড়ে দিয়েছি। তারপরে অবশ্য সিপিএমের মধ্যে এ নিয়ে দীর্ঘ চর্চা হয় এবং আমরা শুনেছি, জেনেছি যে দলের রাজ্য কমিটির সভায় বুদ্ধদেবকে দুঃখ প্রকাশ করতে হয় এবং তিনি আবার ফিরে যান মন্ত্রিসভায়। তার মধ্যে এমন একটা কিছু ছিল যে জ্যোতিবাবু মুখ্যমন্ত্রী থাকাকালীন তাকে উপমুখ্যমন্ত্রী করা হয়, যেটা দীর্ঘদিন পশ্চিমবঙ্গে ছিল না। তিনি উপমুখ্যমন্ত্রী হয়েছিলেন এবং স্বরাষ্ট্র পুলিশ দপ্তরের দায়িত্ব সামলেছেন। এই দিনগুলোতে তিনি বসে বসে বাড়িতে লিখেছেন সাম্প্রদায়িক সম্প্রীতির নাটক। সে নাটক যখন মঞ্চস্থ হয়েছে তার মুখে আমি পরিতৃপ্তির হাসি দেখেছিলাম, স্মিত হাসি। কেমন অভিনয় করলেন অভিনেতারা সে সম্পর্কে দু একটি মন্তব্য আমি দেখেছিলাম। যে একটার পর একটা বই তিনি অনুবাদ করেছেন। গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজের লেখা উপন্যাস যখন তিনি অনুবাদ করেছেন তখন সে দুঃসাহস দেখে, কেননা আগের নাটকটি যেটা উল্লেখ করলাম তার নাম ছিল দুঃসময়, কিন্তু গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজের উপন্যাস অনুবাদ করার দুঃসাহস দেখে আমরা অনেকে সত্যিই অবাক হয়েছিলাম। সে বই বাজারে পাওয়া যায় এবং কেউ পড়ে দেখতে পারেন, তার মনে হবে যে কোনো পেশাদার অনুবাদক এই অনুবাদ কর্মটি করেছেন। নানান বই পুস্তক লিখেছেন। আর নেশা ছিল সিনেমা দেখার, একদমই অসাধারণ সব সিনেমা, বিপ্লবের সিনেমা, মানুষের সিনেমা, দারিদ্র্যের সিনেমা। তিনি বিশ্বের এমন কোনো পরিচালক নেই যার সিনেমা, বড় পরিচালক, ভালো পরিচালক, যার সিনেমা তিনি দেখতেন না। নন্দনে বসে দেখতেন। কখনো দেখার তো বেশি লোক ওই সব সিনেমার পাওয়া যেত না। অল্প কিছু রসাগ্রহী মানুষ পাশে নিয়ে বুদ্ধদেব কখনো ওই ছোটো হলে স্পেশাল স্ক্রিনিং হতো দেখতেন, কখনো সবার সাথে মিলেও পিছনের সারিতে বসে সিনেমা দেখতেন। সিনেমা দেখতেন, বুদ্ধদেব ভট্টাচার্য সিনেমা বুঝতেন, কিন্তু কখনো তিনি পাবলিকলি বলেননি। জনসমক্ষে তিনি সিনেমা সম্পর্কে যে অনেক ছোটোখাটো ডিটেলস, টেকনিক্যাল ব্যাপারগুলো বোঝেন, এটা নিয়ে পাবলিকলি তিনি বলেননি, কিন্তু প্রাইভেট আলোচনায় তিনি কথা বলতেন যে কীরকম সিনেমা। তিনি আইজেনস্টাইনের সিনেমা নিয়েও যেমন কথা বলতেন, সত্যজিৎ রায়ের সিনেমা নিয়েও কথা বলতেন। তিনি বিখ্যাত বিখ্যাত সব থ্রিলার সিনেমা, গোয়েন্দা সিনেমা, পশ্চিমের ইংরেজি ভাষায়, সেগুলো নিয়ে কথা বলতেন, হিচকক নিয়ে কথা বলতেন। এবং তখন বোঝা যেত যে তিনি কত ডিটেলসে, কত টেকনিক্যালি সিনেমা বোঝেন। গান শুনতে ভালোবাসতেন এবং অনেকে অনেক সময় সমালোচনা করেছে যে বুদ্ধবাবু দলের পলিট ব্যুরোর মেম্বার, তিনি মুখ্যমন্ত্রী, তিনি যদি সিনেমা দেখে সময় কাটান
তিনি যদি গান শুনে সময় কাটান, তিনি যদি লেখালেখি করে সময় কাটান, তাহলে তো তিনি পুরো সময় রাজনীতির জন্য দিচ্ছেন না। আবেগী বুদ্ধদেব কখনো এই কথার সঙ্গে সমঝোতা করেননি। বুদ্ধদেব দৃঢ় থেকেছেন, তিনি রাজনীতি করবেন, রাজনীতি তাকে যে পদে রাখতে চায় রাখুক, তা নিয়ে তার কোনো কথা নেই, কিন্তু সংস্কৃতি চর্চা, মানুষের মনের সঙ্গে সমাজের যে আন্তঃসম্পর্ক, তা নিয়ে চর্চা তিনি থামাবেন না। তিনি শেষ দিন পর্যন্ত তাই করে গেছেন। তার একটা অন্যতম গুরুত্বপূর্ণ বই, বামফ্রন্ট সরকারের প্রথম 5 বছরের ব্যাপার নিয়ে, খুব বড় নয় কিন্তু গুরুত্বপূর্ণ অনেক তথ্য আছে, সেই বইটিও তিনি এই কয়েক বছর আগে লিখেছেন। বুদ্ধদেব ভট্টাচার্য একজন রাজনীতিক, এই পরিচয় হয়তো তার প্রধান হয়ে থাকবে, কিন্তু দিনের শেষে তিনি একজন সংস্কৃতিবান আবেগী মানুষও বটে। ঋষি, একদমই অনেক ধন্যবাদ আশিস দা আপনাকে। কথা বলছিলাম কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে। আশিস দা অনেক কাছ থেকে দেখেছেন সাংবাদিকতা করতে গিয়ে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে, এবং বুদ্ধদেব ভট্টাচার্য যে বর্ণময় চরিত্র, একজন বর্ণময় ব্যক্তি, তার প্রশাসনিক দক্ষতা, রাজনৈতিক ব্যক্তি এবং সাংস্কৃতিক মনস্ক ব্যক্তি হিসেবে বুদ্ধদেব ভট্টাচার্য কেমন ছিলেন, সে সমস্ত বিষয়গুলোই তুলে ধরলেন।